Didi #1 Season 8, co-powered by Dabur Red Paste Special Partner, Cucina Antioxidant Aru. অফিস বাজার মাঠে খেতে আমার দিদিরা রোজই যেতে, এক হাতে রোজগার আর এক হাতে সংসার। আমার দিদিদের তুলনা তারা নিজেরাই, কিন্তু অনুপ্রেরণা সকলের। এমনই 4 জন দিদির গল্প শুনবো আমরা আজকে। সবাইকে আসার জন্য অনুরোধ করছি, আসুন প্লিজ। প্রথমে আছে দেবলীনা ধর। নমস্কার দিদি, আমি চাকদা থেকে আসছি। বর্তমানে আমি একজন স্কুল শিক্ষিকা, কিন্তু এই স্কুল শিক্ষিকা হওয়ার পেছনে লড়াইটা আমার খুব সহজ ছিল না। তো আজকে সবার সাথে সেই গল্পটাই শেয়ার করব। আচ্ছা, শুনবো তোমার গল্প। কিকা সাউ। নমস্কার দিদি, আমি শ্যামবাজার থেকে আসছি। আমি পিএইচডি করছি, তার সঙ্গে একজন দাবা প্রশিক্ষক। সেই যে একটা লম্বা জার্নি, সেটাই আজকে তোমার সঙ্গে গল্প করব। বাহ, দাবা প্রশিক্ষক, ভেরি গুড। শুক্লা সরকার। নমস্কার দিদি, আমি শিয়ালদা মানিকতলা থেকে এসেছি। 23 বছরের বিবাহিত জীবন কিভাবে কেটেছে সেই গল্প শেয়ার করার জন্য তোমার সঙ্গে। আচ্ছা, কণিকা রবিদাস। নমস্কার দিদি, আমি ব্যারাকপুর থেকে আসছি। আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও হোমগার্ডে বর্তমানে জব করছি। ছোটোবেলায় চোর পুলিশ খেলাটা খেলতে খেলতে আজ আমি নিজেই পুলিশ হয়ে উঠেছি কিভাবে, সেই গল্পটা আজকে তোমার সাথে করবো বলে এখানে এসেছি। ওকে কণিকা, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভার জয়তে। শিক্ষিকা তুমি দেবলীনা। ছোটবেলা থেকে আমি খুবই দুরন্ত, খুবই দুষ্টু যাকে বলা হয়। পাঁচিলে ওঠা, গাছে ওঠা, সাঁতার কাটা, আম গাছের মোটামুটি মধ্য ডালে উঠে পড়ায় সব কিছু আমি করেছি। শিক্ষিকা হওয়া ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল। অ্যাকচুয়ালি আমার বড় পিসি শিক্ষিকা, তাকে দেখেই একটা আদর্শ ছিল যে পড়াতে হবে। মনে পড়ে যে একদম যখন ছোট ছিলাম আমার বাড়িতে কোনো গামছা পাওয়া যেত না, সমস্ত আমার মাথায়, আর যত গার্ডার আমার মাথায়। আর সিঁড়ির ঘরটা বন্ধ করে কেউ যেতেও পারবে না, আসতেও পারবে না। ওই জায়গাটায় আমি দাঁড়িয়ে পড়াচ্ছি, তখন আমার বয়স হার্ডলি 4-5। মানে ওই আমার শিক্ষিকা হওয়ার স্বপ্নটা ওই পিসিকে দেখে কবে যে গড়ে উঠেছে আমি নিজেও জানি না। তো মাস্টার্স কমপ্লিট করে স্কুল সার্ভিসের থ্রুতে পিজি স্কেলে এসএসসি পাই। চাকরি পাওয়াটাও যেমনি স্ট্রাগলের, চাকরি করতে যাওয়ার যে সিনটা সেটাও কম স্ট্রাগলের না। 2012 সালের মে মাসে বিয়ে ঠিক হয়েছিল। তার মধ্যে আরেকটুখানি বলে নেই যে আমার লাভ ম্যারেজ। তো একটা চাপ ছিলই। তখন আমি চাকরি করি না, পড়াতাম, প্রচুর পড়াতাম, প্রায় 200-250 স্টুডেন্ট পড়াতাম, ইনক্লুডিং মাস্টার্স। টিউশন পড়াতাম। ওই আমার 2012 সালের মে মাসে বিয়ে ঠিক হচ্ছে, আর 2012 সালেরই জুলাই মাসে আমার এসএসসি এক্সাম। তা ওই 1.5 মাস আমি পড়েছিলাম, 18 থেকে 20 ঘন্টা পড়েছিলাম। মানে অনেকেই বিশ্বাস করে না যে 1.5 মাস পড়ে কেউ স্কুল সার্ভিস পেতে পারে। অ্যাকচুয়ালি ঘুমাতামও বই নিয়ে, উঠতামও বই নিয়ে, ওইভাবেই মুখের মধ্যে বই নিয়ে ঘুমিয়ে পড়তাম। তো যাই হোক, এবার চলল যুদ্ধ স্কুল খুঁজে পাওয়ার। তো খুঁজে বেরোলো প্রত্যন্ত বেথুয়াডহরি থেকে প্রত্যন্ত একটি গ্রাম, সেখান থেকে ভীষণ খারাপ রাস্তাতে 45 মিনিট যেতে হবে অটোতে। তারপরে সবথেকে লাস্ট হচ্ছে, সবথেকে প্যাথেটিক লাস্ট ইয়েটা 4 কিলোমিটারটা কিছু নেই। সাইকেল জোগাড় হলো, কাদা হাঁটু অবধি। মানে এমন অনেক দিন হয়েছে যে আমি বর্ষাকাল মানে আমি একা দাঁড়িয়ে আছি, টোটাল এরিয়াটা বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, এরিয়ার মধ্যে কিলোমিটারের পর কিলোমিটার কেউ নেই। একদিন পড়েও গেছি সাইকেল নিয়ে, ডাকছি কেউ নেই তোলার জন্য। মানে কি যে খুব তখন খুব অসহায় লাগতো। কিন্তু একটা জিনিস ভাবতাম যে ওই লড়াকু মানসিকতাটা যেটা ছোটবেলা থেকে ছিল, যে না হেরে গেলে চলবে না। দিনকে দিন চললো, চলার পরে তারপরে যে প্রবলেমটা হলো, জয়েন করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো স্কুলই নেই। কি হলো, একটা প্রাইমারির ঘরে কিছু বাচ্চা বসে, আমি ফার্স্ট জয়নিং হাই স্কুলটার, কোনো স্কুল গ্রাউন্ড নেই। বললাম মানে আমি কোথায় বসবো? তো প্রাইমারির একজন ভদ্রলোক আছেন, স্কুল শিক্ষক অসীম বর্মন বলে, ভীষণই ভালো। তো উনি বললেন যে তুমি আমার এখানেই বসবে, যতদিন স্কুল না হয় তুমি এখানেই ক্লাস করাবে, এখানের মিড ডে মিল থেকে খাবে, কারণ একদম পিছিয়ে পড়া বাচ্চা, ওরা পড়ার থেকেও খেতে আসে বেশি। তো সেইখান থেকে তারপরে জানা গেল যে ব্যাংকে 4,55,000 টাকা পড়ে আছে, ঘর করতে হবে। সেটা কাকে? আমাকে, বিকজ আমি টিচার ইনচার্জ, কারণ আমি প্রথম জয়েন করেছি। এই স্কুলগুলোকে বলা হচ্ছে নিউ সেট আপ। কিচ্ছু থাকে না দিদি, কিচ্ছু না। মানে যিনি প্রথম আসেন তার হাত ধরে ঘর, বাথরুম, টয়লেট, পরে জয়নিং, স্কুলের ডাইস কোড নাম্বার, একদম প্রত্যন্ত, মানে বেথুয়া থেকে 1 ঘন্টা লাগে।
এবার প্রসিডিওর জানা শুরু করলাম। আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্ট। উনি অনেক নিয়মকানুন জানতেন যে না তুমি রেজলিউশনটা ঠিকঠাক করবে, তুমি চিঠিগুলো ঠিকঠাক লিখবে, তুমি ফরওয়ার্ডটা কাকে করবে, তুমি থ্রু কাকে যাবে, এগুলো বাবার কাছ থেকে আমি প্রচুর সহযোগিতা পেয়েছি। কারণ ওই জন্য অফিসিয়াল ব্যাপারটা আমি খুব একটা ধাক্কা খাইনি। সেই টাকা তুলে ঘর করে টিচার নিয়ে এসে, তাতে বর্তমানে 150 স্টুডেন্ট আছে। এখন কি অবস্থা স্কুলের? 7টা ঘর, 4টে বাথরুম, ডাইনিং হল পাবে বলে আমি লাস্ট দিন স্কুল করে অ্যাপ্লিকেশন দিয়ে এলাম। তারপরে 150টা স্টুডেন্ট এবং তার টোটাল অর্গানাইজেশন, এই ফর্ম 16 থেকে, ইনকাম ট্যাক্স রিটার্ন থেকে, মানে একটা HM এর যা কাজ সবটাই আমাকে কম করে হলেও করতে হয়। তো তোমার মতো নিশ্চয়ই এখন অনেক টিচারও এসে গেছে। না, সেই 2জন টিচারই রয়ে গেছে, একজন নতুন গ্রুপ ডি জয়েন করেছে। তো তবু ওর হাত দিয়ে আমরা অনেকটা সহযোগিতা পাই। তারপর আমার বেবি হয়, আমার বেবি এখন 3 বছর 4 মাস বয়স, সেটাও একটা স্ট্রাগল। প্রেগনেন্সি কালীন যাওয়া এতটা পথ, কারণ যাচ্ছি ট্রেনে, তারপর ওখান থেকে অটো, তারপর ওখান থেকে সাইকেল। প্রেগনেন্সিকালীন একটা প্রেগনেন্ট কেউ পারে না সাইকেল চালাতে, তো সেখানেও গাড়ি করে যাতায়াত কিছুদিন করেছিলাম ছুটি নিয়ে। তো এরপরে হলো বেবি হলো। বেবি হওয়ার পরে খুব একটা মানে টাইম দেওয়ার প্রবণতা, যে দিতে হবে, দিতাম যতটা পারি দেই, যতটা পারি চেষ্টা করি। শ্বশুরবাড়ি নিশ্চয়ই সাপোর্টিভ ছিল তোমার পুরো জার্নিতে? শ্বশুরবাড়ি সাপোর্টিভ, আমার বাড়ির লোকও সাপোর্টিভ। আমার 2 বাড়ি, যেহেতু আমরা ফ্রেন্ড, একদম 1-1.5 কিলোমিটারের মধ্যে, মানে আমার দিনটা কাটে একবেলা এখানে তো একবেলা ওখানে। খুব ভালো থেকো দেবলীনা, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ দিদি। একার প্রচেষ্টা একটা স্কুলকে তুমি দাঁড় করিয়েছো এবং এতটা জার্নি করো প্রত্যেক দিন, তার সাথে নিজের সংসার, নিজের সন্তান সবকিছু করছো। এভাবেই এগিয়ে যাও জীবনে। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা দেখো, এখানে 5টা বল আছে আর একটা বেলুন আছে। এই 5টা বল একটা একটা করে কালেক্ট করে এই গ্লাস বোলটার মধ্যে এনে রাখতে হবে। আর পুরো খেলাটা চলাকালীন একটা বেলুন দেওয়া হবে হাতে, যেটা সবসময় আকাশে ভাসিয়ে রাখবে। যদি বেলুন মেঝেতে পড়ে যায় 5 সেকেন্ড অ্যাড হবে। যদি বেলুনকে 2 হাত দিয়ে ধরো 5 সেকেন্ড করে অ্যাড হবে তোমাদের সময়ের সাথে। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে দেবলীনা। দেবলীনা স্টার্ট। মাথা দিয়ে না, হাত দিয়ে। হাত দিয়ে করো, হাত। সঙ্গে করে নিয়ে যাও। হবে, খুব ভালো হচ্ছে। এবার চলে দেবলীনা খেলাটা শেষ করেছে 51 সেকেন্ডে। আগামী 3 আগস্ট শনিবার দেখুন দাদাগিরি, ঠিক রাত 9:30টায় শুধুমাত্র জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। নতুন রূপে, নতুন ভাবে দাদাগিরির মঞ্চে নতুন মজা। Put your hands together for none other than Saurabh Ganguly. আপনাকে প্রশ্ন করি ভূত নিয়ে। এই ভূতের ক্যারেক্টারিস্টিক্স শুনলেই তোমার কোন টিম মেম্বার বা ক্রিকেটারের কথা মাথায় আসছে? মেছো ভূত, যে ডুবে ডুবে জল খায়। রাহুল দ্রাবিড়। মামদো, সুযোগ পেলেই ঘাড়ে উঠে যাবে। যুবরাজ সিং। ব্রহ্ম দৈত্যী, যে নিজেকে হেব্বে কিছু মনে করে, হোমরা চোমরা। গ্রেগ চ্যাপেল, একটাই না। 3রা আগস্ট থেকে শনি ও রবিবার রাত 9:30টায় জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Dabur Red Paste, special partner Kuchina Antioxidant আরও। শুক্লাদির সাথে কথা বলবো। 23 বছরের বিবাহিত জীবন। 23 বছরের বিবাহিত জীবন দিদি। আমার দেখাশোনার বিয়ে, মা বাবা আমাকে বড় বাড়ি দেখে, ব্যবসা দেখে বিয়ে দিয়েছিল। ঠিকঠাক চলছিল। আমার শ্বশুর শাশুড়ি দেবতার তুল্য মানুষ ছিলেন। যার হাতে দিয়েছে সে খুব সরল সাদাসিধে মানুষ। ঠিকঠাকই সংসার চলতে চলতে হঠাৎ বছর 5-6 পর আমার জীবনে এক ঝড় নেমে আসলো। আমার হাজব্যান্ড কলকাতা থাকতো, আমি রানাঘাটে আমার শ্বশুরবাড়ি, ওখানে থাকতাম ছেলেকে নিয়ে। পারিবারিক অশান্তি চরম পর্যায়ে একদিন পৌঁছে গেল। আমার ভাসুর ভালো ছিলেন না, আমার স্বামী বাড়িতে থাকতেন না। সেই সরলতার সুযোগ নিয়ে সে আমার স্বামীকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে।
আমার স্বামী কোনোদিন প্রতিবাদ করেনি। আমার বাবা মা আমাকে একটা কথাই বলতো, বোবার শত্রু হয় না, ধৈর্য ধরে থাকো, যার হাতে দিয়েছি সে তো ভালো পাত্র, তুমি একদিন সুখের মুখ দেখবে। তো শ্বশুর শাশুড়ি তোমার পরে কথা? শ্বশুর মারা গেছিলেন 1 বছর পর। শাশুড়ি মা? শাশুড়ির কিছু করার মতো তার ক্ষমতা ছিল না, কারণ সে বড় ছেলেকে আজও ভয় পায়। যাই হোক, আমার বিয়ের 3 বছর পর আমার ছেলে হলো। এবার ছেলেকে মানুষ করতে হবে। বাড়িতে অশান্তি চলতে চলতে একদিন চরম পর্যায়ে পৌঁছে গেল, আমার ভাসুর আমাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারবে। স্বামী কি কাজ করতেন? আমার স্বামীর মুদিখানা একটা ছোট দোকান আছে কলকাতায়। আমি রানাঘাট থেকে কলকাতা চলে আসলাম। কলকাতা ছোট্ট একটা ঘর, সেখানে ছেলেকে নিয়ে থাকার মতো পরিস্থিতি আমার নয়। আমি আমার ছেলেকে আমার বাপের বাড়িতে রাখলাম। মা বাবার কাছে থেকেই মানুষ হলো ছেলে। আস্তে আস্তে আমার আর্থিক অবস্থাও সেরকম নয়। তখন কি করব ভাবছি, যে এত বড় বাড়ি দেখে বিয়ে দিল, আজ আমি ভাড়া বাড়িতে রয়েছি একটা ছোট্ট ঘরে। আমি আস্তে আস্তে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি কিছু আমাকে সাহায্য করো, আমি ব্যবসা করব। আমি আস্তে আস্তে শাড়ি তুললাম, কিছু কাটা শাড়ি কম দামে তুলে আমি আমার আশেপাশের লোকজনকে দিলাম। দিতে দিতে দেখলাম যে সবাই আমার কাছ থেকে নিচ্ছে। নিতে দিতে আমারও ইন্টারেস্ট বাড়লো, দেখলাম আমার পুঁজিটাও একটু বেশি হয়েছে। করতে করতে দিদি ব্যবসাটাকে আমি আস্তে আস্তে অনেকটা বড় করেছি। করেও দেখলাম যে আমার ছেলের পড়াশোনার খরচ, আমার স্বামী যা ইনকাম করছে, আমার ইনকাম দিয়েও আমি ঠিক সচ্ছলভাবে চলতে পারছি না। আমার মনে একটা জেদ হয়েছিল, বাড়ি আমাকে করতে হবে। এই মনে এই জেদটা আমার ছিল। আমি স্বামীকেও কোনোদিন বলিনি এই কথাটা। আস্তে আস্তে আমি কি করলাম, হোম ডেলিভারির শাড়ির ব্যবসার সঙ্গে সঙ্গে হোম ডেলিভারির কাজটা শুরু করলাম। আবার নিজে রান্না করতে? নিজে রান্না করতাম আমি, এখনও করি। ওটা ধরুন আমি দিনে 1-150 রুটি বানাই এক হাতে। রুটি তরকারি করি, করে আমার টিফিন গাড়ি করে আমার স্বামীও দিয়ে আসে, আবার কোনো সময় এসে নিয়েও যায় ওরা। করতে করতে 8-10 জন ছিল, সেটাকে আস্তে আস্তে বড় করতে করতে আমার এখন 30-40 জন লোক আমার আন্ডারে মানে খাচ্ছে। তারা রুটি তরকারি সকালবেলা দিচ্ছি। করে আমি আমার ছেলেকে ভালোভাবে মানুষ করছি। আমার ছেলে BSc ফাইনাল ইয়ার দেবে। তো এই হোম ডেলিভারি তো তত সহজ ছিল না, লোকের কাছে পৌঁছলো কি করে, লোকে জানলো কি করে? আমার যেহেতু শাড়ির ব্যবসাটা ছিল, ওখানে আমার কাছে লোকজন আসতো, এবার তাদেরকে আমি বলতাম। আর হাজব্যান্ডের মুদিখানা দোকান আছে, তারাও মুদিখানা যখন মাল নিতে আসতো, সবার কাছে আমি কম বেশি মুখে বলতে বলতে এটা প্রচার হয়ে গেছে আমার। তা এটা এইভাবে করছি। ভোর 4টের সময় উঠি দিদি, আমি উঠে সমস্ত কাজকর্ম। তার মানে সবাই কি তোমার মানে বাইরে যারা বেরিয়ে যায় অফিসে কাজ করতে, তারাই খাবার তুলে নিয়ে হ্যাঁ, যায়? তারা খায়। কিছু দোকানদার আছে, তারা টিফিন নিয়ে আসতে পারে না, দূর থেকে আসে, তারাও নেয়। তো এই করে দিদি চলছে। এখন কতজনকে টিফিন ডাব্বা পাঠাও? 30-40 জন। তারপর দিদি আস্তে আস্তে এটা করার পরে বিকেলবেলাটা আমি কিছু করি না, বা অবসর সময়। তখন ভাবলাম যে যদি বিনা পুঁজিতে কিছু কাজ করা যায়। ওটা আমি চিন্তা করতে করতে একদিন হঠাৎ ট্রেনে একজনের সঙ্গে আমার আলাপ হলো। তখন তার সঙ্গে কথা বলতে বলতে সে পাশে একজনকে বলছে, যেরকম এই তো একটা বিয়ে ঠিক করে আসলাম অমুক জায়গায়, অমুক তমুক সব শুনলাম। শোনার পরে আমি তখনই ভদ্রমহিলাকে বললাম যে দিদি আপনি কি ঘটকের কাজ করেন? তখন বললো যে হ্যাঁ। তা আমি বললাম কীভাবে করেন? তখন উনি বললো আমি এইভাবে করি। তা আমি বললাম যে দিদি আমি যদি আপনার সঙ্গে করি? বলছে হ্যাঁ করতে পারেন আপনি। তা আস্তে আস্তে এই ঘটকের কাজটা করে আজ পর্যন্ত আমি 30টা ছেলেমেয়ের বিয়ে দিয়েছি। এই 19 সালেই নতুন বাড়িতে হাত দিয়েছি। কিছুদিন পরে আশা করি আমি দোতলাটাও করে নেব, একতলা এখন করছি। তো সব মিলিয়ে মিশিয়ে একসাথে এতগুলো ব্যবসা করছো কি করে একা একা? মেয়েরা চেষ্টা করলে কি না পারে। তুমি হটকালি করো, এখন বাবা মারা কি চায়? সরকারি চাকরি সবাই চায়, মানে 10টা থেকে 5টা আর কি। সবাই বলবে সরকারি চাকরি ছেড়ে দাও বা বড় ব্যবসা দাও। এবার সবাই তো আর সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় দিদি। তারপর দেখুন আমি জানাশোনার মাধ্যমটা আমি খুব কম করি, যে একটা ছেলে মেয়ে সারাটা জীবনের লাইফের ব্যাপার। চেনা পরিচিত হলে ভালো হয়। হ্যাঁ, হয়তো আমি কিছু টাকা নিয়ে চলে আসলাম, কিন্তু তার লাইফটা তো শেষ হয়ে যাবে। একদমই তাই। আমি জেনে শুনে বুঝে সেভাবে দিই। ছেলের বাবা মারা কি চায়? ছেলের বাবা মারা চায় যে শিক্ষিত হবে, ভদ্র ফ্যামিলি হবে, সেই রকম মেয়ে দেখে। ছোট, এখন সবাই চায় ছোট ফ্যামিলি, ছোট পরিবার, ছোট পরিবার হবে, সবাই চায়। তার তো অনেক খবরাখবরও রাখতে হয়, কার বিয়ে কোথায় হবে, কার বাচ্চা বড় হচ্ছে, কার ছেলে বড় হচ্ছে। ওটা হয়ে যায়। আমরা 4-5 জন আছি তো, ধরুন আমি শিয়ালদার দিকে কালেক্ট করলাম, কেউ রানাঘাটে করলো, কেউ ব্যারাকপুর করলো, এইভাবে আমাদের ফোনে ফোনে যোগাযোগ হয়ে যায়। সব কটা বিয়েতে খেতেও যান? হ্যাঁ, খেতেও যাই।
তো সারা বছর নেমন্তন্ন, মানে সব ডেটেই থাকে আমার। পারিশ্রমিক কিরকম পান এই ঘটকালি করে? পরিবেশটা বুঝে আমাকে নিতে হয়। কে কিরম পরিবার সেটাও দেখতে হয়। হ্যাঁ, সেইভাবে করতে হয়। তো দু বাড়ি থেকেই পান, পাত্র থেকেও পান, পাত্রের থেকেও পান? হ্যাঁ হ্যাঁ, দুদিক দিয়ে পাই। বাবা, ভালো ইনকাম। এর থেকে বোধহয় আনন্দের প্রফেশন আর কিছু হতে পারে না। না দিদি, আমি খুব ভালো আছি, বাড়ি থেকে বেরিয়ে এসে আমি খুব ভালো আছি। খুব ভালো, খুব ভালো লাগলো পরিচয় হয়ে সুপ্রাদি, দারুণ। ভালো থাকবেন, থ্যাংক ইউ। একবার বেলুন পড়ে গেছে কিন্তু, সাবধান। শুক্লাদির টাইম 38 সেকেন্ড, তার সাথে 5 সেকেন্ড অ্যাড হচ্ছে, তাই শুক্লাদির টাইম 43 সেকেন্ড। মনিকা, হ্যাঁ দিদি বলুন। ওয়েস্ট বেঙ্গল পুলিশের হোমগার্ড, ইয়েস। শুরু হলো কিভাবে এই জার্নি? আমরা 3 বোন, খুব কষ্ট করে বড় হয়েছি। আমি একটু পড়াশোনায় ভালো ছিলাম, পড়াশোনা করতে ভালোবাসতাম। এবার বাবার সবসময় একটাই মেয়েরা কেন পড়াশোনা করবে, ওরা তো রান্না বান্না করবে, ওরা বিয়ে হয়ে যাবে, ওদের কি হবে, ওদের পড়াশোনা করে লাভ নেই। তো এবার আমি যেহেতু একটু স্কুলে ফার্স্ট 1-2 এরকম হতাম, এবার আমার মা প্রকাশ না করতে পারলেও মনে মনে চাইতো আমার মেয়েটা যেন পড়াশোনা করুক। এবার আমার দিদি এতটা বেশি পড়াশোনা জানে না, যেহেতু বাইরে জব করতো দিদি, যার জন্য চাইতো আমি যেহেতু মেয়ে একটু ছোট ছিলাম, আর ছোটটা একদমই ছোট, আমরা 3 বোন। তো যখনই পড়তে বসতাম দিদি, বাবা পড়তে দিত না, বলতো এটা কি স্কুল, এখানে পড়বে না, যদি পড়তে হয় স্কুলে গিয়ে পড়বে। ওই যে দিনটা যখন সবাই শুয়ে পড়তো, ওই রাত্রিবেলা চুপি চুপি, তোমার তখন তো ফোন ছিল না, হয় মোমবাতি বা তোমার লুকিয়ে লুকিয়ে পড়তাম। মনের মধ্যে একটা জেদ চলে এলো, না আমাকে ভালো হতে হবে, আমাকে জীবনে কিছু করতে হবে। এইভাবে মাধ্যমিকে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, এইচএসও আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। আমার মাধ্যমিক প্লাস হচ্ছে তোমার এইচএস সমস্ত খরচাটা আমার কিন্তু বাবা দেয়নি, আমার একমাত্র দিদি করেছে। যখন আমি কলেজে ঢুকলাম তখন দেখলাম খরচাটা অনেকটা বেড়ে গেল, তখন দিদি অ্যাফোর্ড করতে পারছে না। তখন আমি কি করলাম, তোমার প্রাইভেট একটা জব করলাম, জব করছি প্লাস পড়াশোনা করছি, প্লাস হচ্ছে আমি তোমার খেলাধুলো করতে ভীষণ ভালোবাসতাম। আমি কবাডি খেলেছি, ন্যাশনাল লেভেল অবধি গেছি, এনসিসি করেছি। সবসময় মনে হতো আমি ডিফেন্স একটা চাকরি করব, মানে এমন একটা চাকরি করব যাতে আমার গায়ে একটা ইউনিফর্ম হবে, যাতে আমি যদি 50 জনের মাঝখানে দাঁড়াই লোকে যেন আমাকে চিনতে পারুক। তারপর তুমি যখন পড়াশোনা শুরু করলে, কাজ শুরু করলে, তখন বাবা কি বলতেন? যখন সবার মুখে শুনতো আরে তোর মেয়ে তো দারুণ রেজাল্ট করেছে, বাবা প্রকাশ করতো না, কিন্তু মনে মনে খুশি হতো যে না আমার মেয়ে না হলেও অ্যাটলিস্ট করছে, তো সবাই আমাকে বলছে, মেয়ে থ্রুই সেই বাট বলছে তো আমাকে। তো এবারে 2013-তে একটা ফর্ম বেরোলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের হোমগার্ডে, তো যথারীতি আমি মাঠ পাস করলাম, তারপরে তোমার লং জাম্প, হাই জাম্প এগুলো করলাম। তারপরে দেখি আর কোনো পাত্তা নেই, প্রায় 5 বছর পর, 5 বছর পর, প্রায় 5 বছর, এতটা জার্নি, তার মধ্যে আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে কিভাবে হলো? এটা একটা ইন্টারেস্টিং স্টোরি, কারণ আমি একদম পিওর বাঙালি, আমার হাজব্যান্ড হচ্ছে পাঞ্জাব অমৃতসরের, বাহ, একদম পুরো শিখ। ওর সাথে আমার ফার্স্ট পরিচয় হচ্ছে তোমার হাওড়া স্টেশনে। আমার বান্ধবী ছিল যে মানে ওই যে দিদির মতো ঘটক করতো, ও ছিল। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে চলবে, আমি চালিয়ে নেব। আর তারপরে 6 মাস পরে আমাদের বিয়ে হয়, রেজিস্ট্রি হয়ে যায় 6 মাস পরেই। তো ইন্টার রিলিজিয়ন ম্যারেজ কোনো অসুবিধা হয়নি তোমার? না, আমার একটু অসুবিধা হয়েছে, কারণ আমার দিদি যেহেতু, আমি ফার্স্ট আমার দিদির সাথে ওকে পরিচয় করেছি, কারণ আমি জানি আমার দিদি যদি রাজি থাকে বাকি আমার আর কাউকে দরকার নেই, যার জন্য আমার ফার্স্ট পরিচয় হচ্ছে দিদিকে করেছিলাম। দিদি বললো তুমি যদি হ্যাপি থাকো দেন আমিও হ্যাপি। কত বছর হলো বিয়ে হয়েছে? জাস্ট 2.5 বছর। এরকম একটা কাজের সাথে যুক্ত থাকো, তার সাথে সংসার করছো, স্বামীকে সময় দিতে পারো? সবাইকে সময় হয়তো দিতে পারি না, হাজব্যান্ডকে দিতে পারি না। আমার হাজব্যান্ড হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে অ্যাজ এ অফিসার ট্রেনিং করছে। ও এখানে থাকে না? তাহলে এখানে থাকে না, আফটার 5 মান্থ ও আসে। 5 মাস পর পর বরের সঙ্গে দেখা হয়? ভগবান, এইভাবে কাটাচ্ছি দিদি। সবাই আছে আমার, হয়তো সবকিছু আছে, টাকা পয়সা সবকিছু আছে, ফ্যামিলি আছে, বাট ও নেই।
সব থেকে বেশি কষ্টটা আমার তখন হয় যখন ধরো কোনো অকেশনে গেলাম, বোন আছে, বোনের হাজবেন্ডরা, জামাইবু, দিদি, মামা, মাসি সবাই আছে, বাট আমি একা তার মাঝখানে। তো যখন আসে তখন কতদিনের জন্য থাকে? ও 1 মাসের জন্য থাকে, মানে আসা যাওয়া মিলিয়ে 28 ডেজ অনলি। তারপর আবার 5 মাস আবার চলে যায়, যেমন এই জুনে এসেছিল, ও আবার তোমার ডিসেম্বরে আসবে। বাংলা বলতে পারে? একটু একটু পারে। পাঞ্জাবি পরিবারের সঙ্গে থাকো, কি শিখেছো ওখানে গিয়ে? আমি সত শ্রী কাল শিখেছি, পেরিপনা শিখেছো? হ্যাঁ প্যারিপনা শিখেছি, ভাইজি কি খালসা ভাইজি কি ফতে, এইটা শিখেছি, 3টে ওয়ার্ড শিখেছি, বাকি কিচ্ছু শিখিনি আমি আর। আর ভাংলা শেখোনি? এখনো শিখিনি, একটু একটু পারি আমি। ভেরি গুড। অমৃতসর গেছো? এখনো যাইনি, আমার ইচ্ছা আছে ডিসেম্বরে যাওয়ার। একদম। দিদি আমার শাশুড়ি মা গীতা কর, ওনাকে প্লিজ একবার তুমি হাই বলো, নালে আমাকে একদম নেই। সত শ্রী কাল। খুব ভালো, ভালো থেকো কণিকা। দারুণ, Thank খুব you, সুন্দর, thank you. দারুণ জীবনযাপন করছো। ভালো থেকো, আনন্দে থাকো। থ্যাংক ইউ, তুমিও দেখো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদাগিরি সিজন 8 এবার নতুন রূপে। প্রশ্ন করবে ক্যাপ্টেন স্কোয়ার। এফআইআর এর ফুল ফর্ম কি? গুগলির সঙ্গে থাকবে দুসরা দুসরা হচ্ছে ভিজুয়াল গুগলি, সঠিক উত্তর দিলে 12 পয়েন্ট। এবং দিন বদলের দাদাগিরির গল্প। পুরুলিয়ার সঞ্জয় মাহাতো উন্নয়ন করে নিজের গ্রামকে তিনি বদলে নিয়েছেন। জলের জন্য আমি ডিপ বোরিং করি, প্রাথমিক স্কুল বানাই এবং একটা ছোট হসপিটাল করে দিয়েছি, সব কিন্তু নিখরচ। দাদা আমাদের গ্রামে স্কুল বানিয়ে দিয়েছে, দাদা আমাদের জলের ব্যবস্থা করে দিয়েছে। গ্রামের মানুষ দাদা বলে ডাকে। গ্রামের মানুষ দাদা বলেই ডাকে, কিন্তু আপনি হচ্ছেন আসল দাদা। আপনি কলকাতার দাদা, গ্রাম বাংলার দাদা, সমগ্র বিশ্বের দাদা। 3রা অগস্ট থেকে শনি ও রবিবার রাত 9:30 জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও। এবার খেলতে আসছে কণিকা। চলো আস্তে পড়ে যাও না, সঙ্গে করে নিয়ে যাও, তাড়াতাড়ি হয়ে যাবে। ওপরে ওঠাও, ওপরে ওঠাও। ওটা ধরতে হবে, ওটা ধরতে হবে, সঙ্গে করে নিয়ে এসো। আস্তে 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 আস্তে। কণিকা, একবার বেলুনটা পড়ে গেছে, তাই সময়ের সাথে 5 সেকেন্ড অ্যাড হবে। তোমার টাইম ছিল 41 সেকেন্ড, 5 সেকেন্ড অ্যাড হচ্ছে, তোমার টাইম 46 সেকেন্ড। ইয়েস। কেকা, তোমার সাথে একটু কথা বলি। তোমার দাবার প্রতি ভালোবাসা কি ছোটবেলা থেকে ছিল? বিয়ের পর হয়েছে সেটা, তার আগে আমি আমার ছোটবেলাটা কেটেছে একদম প্রত্যন্ত গ্রামে, এবং ওখানে মাধ্যমিক এতটাই প্রত্যন্ত যে মাধ্যমিক হয়ে যাওয়ার পরই আপনার মেয়েদের মোটামুটি বিয়ে দেওয়া একটা ইয়ে ছিল। তো সেক্ষেত্রে আমার সঙ্গেও সেরকমই বলা হয়েছিল যে বিয়ে দিয়ে দেওয়া হবে, সেটা বাড়ির থেকেও সব থেকে সমাজ। তো সেই যখন উচ্চ মাধ্যমিক দিলাম, তারপরে বাড়ি থেকে একটা বলা হলো যে এবার বিয়ে করে নাও, সম্বন্ধ আসছে। তো আমি কিন্তু সেই জায়গায় আমি একদম জেদ ছিল যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবই, তারপরে আমি সেটা দেখব। তো গ্র্যাজুয়েশনটা করলাম, সেই বছরই আমার বিয়ে হয়ে গেল, এবং বিয়েটা হলো সেটা অ্যারেঞ্জ ম্যারেজ, এবং সেটা কলকাতায় হলো। ও, এবং একদম ওই জায়গা থেকে কলকাতায় সেটা আমার কাছে একদম মানে উল্টো, মানে পুরো অন্য পরিবেশ। এখানে বদ্ধ একটা মানে বদ্ধ জায়গা, শহর, কংক্রিটের তো একটা দেশ বলা যায়। তো সেখানে খুবই একটা মানিয়ে নিতে একটা প্রথম দিকে একটু অসুবিধা হয়েছে। কলকাতার মানুষের সাথে পরিচয় হলো কিভাবে? সেটা রিলেটিভ মারফত, এক দাদু সেটা সম্বন্ধটা করেছিলেন। তারপরে কলকাতায় আসা? তারপর কলকাতায় আসা। তারপর কি সংসারই করলে বা কাজে ঢুকলে কিভাবে? না, তারপর আমার ছেলে মেয়ে হলো। মেয়ে হলো প্রথম, মেয়ে এখন 9 বছর, ছেলে 6। তো দীর্ঘ 6 বছর সংসার করলাম, চুটিয়ে একদম ঘর সংসার করলাম। তারপরে আমার মনে হলো যে কোথাও যেন একটা নিজের আইডেন্টিটি আমি হারিয়ে ফেলছি। মানে আমি চেয়েছিলাম প্রথম থেকেই যে নিজের একটা কিছু আইডেন্টিটি, আমি কেকা সাউ, সেটা আমার একটা কিছু পরিচিতি হোক। তো সেই জন্য আমি করলাম পড়াশোনাটা শুরু করি। তো শ্বশুর শাশুড়িও যেহেতু একাই ছেলে, ওনারাও ভীষণই সাপোর্টিভ।
তারপরে বিয়ের পর পড়াশোনা শুরু হলো। হ্যাঁ, 6 বছর পর আমি পড়াশোনাটা শুরু করেছি এবং সেটা খুব একটা সহজ ছিল না, কারণ যখন ভর্তি হয়েছি তখন পড়াশোনায় মনই বসাতে পারিনি, কারণ এতদিন আমি গ্যাপ দিয়েছি। তো প্রথম তো মন বসতো না, কিন্তু তারপর আমার মনে হলো যে না, আমি যখন শুরু করেছি সেটা আমি শেষ করবই। তো শুরু করলাম, তখন ছেলে এইদিকে 6 মাস, সে কোলে নিয়ে ম্যাক্সিমাম দিন ঘুমায়নি, 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমনি ঘুম হয়েছে। শ্বশুরমশাই ভীষণই সাপোর্টিভ এবং উনি এখন ওনার 75 ইয়ার্স ওল্ড, উনি আমার সঙ্গে পিএইচডি করছেন। হ্যাঁ, বাপিকে দেখেই শেখা যে কোনো কিছু শেখার বয়স হয় না। তো বাপি বেঙ্গল চেস ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। ও সেইখান থেকে শুরু হলো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি ছেলে মেয়েকে চেসে ভর্তি করলাম। তো চেস শেখাটা তো ব্রেন এক্সারসাইজ খুবই দরকার। তো তারপরে আমরা কি করলাম, এখানে পড়াশোনা তো এদিকে চলছেই, তার সঙ্গে সঙ্গে আমি চেসে কলকাতা ডিস্ট্রিক্টে আমি জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং শ্বশুরমশাই ট্রেজারার। বাহ! তো ওখান থেকে শুরু করলাম, তারপর ট্রেনিং নিয়ে আরবিটারশিপ, যেটা চেস ট্রেনার। তুমি লাকি, তুমি এরকম ভালো শ্বশুরবাড়ি পেয়েছো যারা তোমাকে এরকমভাবে সাপোর্ট করে এবং তুমি তোমার লক্ষ্যেও পৌঁছতে পেরেছো। একদম একদম। এবং সেই জায়গা থেকে আমি বলবো ভীষণ আমি লাকি, এবং যারা দেখছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্লিজ মেয়েদের আগে পড়াশোনা করান, তারপরে আগে প্রতিষ্ঠিত হোক, নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিয়েটা দিন। একদম, কারণ সবাই তো কেকার মতো লাকি হবে না যে এরকম ভালো শ্বশুরবাড়ি পাবে। একদম, তাই নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। হ্যাঁ, খুব দরকার। খুব ভালো থেকো কেকা। হ্যাঁ, সংসার করো সুন্দর করে, শ্বশুরবাড়ির সবাইকে খুব ভালো করে রেখো। একদম। এবার খেলতে আসছে কেকা। সঙ্গে করে নিয়ে যাও ওটাকে। আস্তে 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 করো, আস্তে করো, আস্তে করো, আস্তে করো। কেকা খেলাটা শেষ করেছে 37 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কেকা 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে শুক্লাদি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে কণিকা 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে দেবলীনা 5 পয়েন্টস। কেকার পছন্দ মাইক্রোওভেন, শুক্লাদির পছন্দ রুটি মেকার, কণিকার পছন্দ টিভি ক্যাবিনেট, দেবলীনার পছন্দ বেতের সোফা। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 500 টাকা। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট তন্ময় এবং অনন্যা। প্রথম গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গান শোনাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে, সঙ্গে সঙ্গে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। শুক্লাদি। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। একদম 5 পয়েন্ট। দাদা পায়ে পড়ি রে। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। একটা দদি গান শুনি দাও প্লিজ। ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে 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 পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
এবার দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। उड़े उड़े जाए उड़े उड़े जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए उड़े उड़े जाए उड़े उड़े जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए कहने को तो खेल है ये तेरा मेरा साझा पर मेरा दिल है पतंग और तेरी नजर मांझा मांझे से लिपटी अब पतंग जुड़ी जुड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए। গানে কোন শব্দ দিয়ে ঘুড়িকে বোঝানো হয়েছে? বলো দেবলীনা। পতঙ্গ। 5 পয়েন্টস। उड़ी उड़ी जाए उड़ी उड़ी সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্সের সেট। চাঁদের ছবি দেখতে পাচ্ছি, এই চাঁদ দিয়ে যে কোনো গান। বলো দেবলীনা। चंदा रे कभी तो ज़मीं पर आ बैठेंगे बातें करेंगे। 5 পয়েন্ট। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। তোমরা একটা শুনি দাও চাঁদ দিয়ে গান। সোহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। আমি টাকডুম বাজাই আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি টাকডুম বাজাই আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল টাকডুম বাজাই আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি টাকডুম গান অনুযায়ী সব ভুলে গেলেও কি ভোলা যায় না? বলো কেকা। বাংলা মায়ের কোল। 5 পয়েন্টস। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। এবার শেষ গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ক্যাসারোলের সেট। স্ক্রিনে অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন। বলো কেকা। মেনকা মাথায় দিল ঘোমটা। 5 পয়েন্টস। সঙ্গে ক্যাসারোলের সেট। সেকেন্ড রাউন্ডে খেলা শেষ। সেকেন্ড রাউন্ডে আজকে হাই স্কোরার হচ্ছে দেবলীনা এবং কেকা, দুজনেই 10 পয়েন্টস। मैंने कहा माथा दिल কুচিনা স্মল প্লান্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার তোমাদের দুজনের জন্য। বেছে বেছে করলি জামাই আরে তুই বেছে বেছে করলি জামাই কেমনটা রে মনটা কেমনটা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা বেছে বেছে করলি জামাই আরে তুই বেছে বেছে করলি জামাই কেমনটা রে মনটা কেমনটা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। ডাবল রেড ফেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে মোট 8খানা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন আমি দুবার করে পড়ব। পড়ার পরে আমি বলবো বলো, তখন বাজার প্রেস করে প্রশ্নের উত্তর দেবে। যদি সঠিক দাও 2 পয়েন্টস পাবে, যদি ভুল দাও প্রশ্ন পাস হয়ে যাবে বাকি 3 জনের কাছে। প্রথম প্রশ্ন, চলতি কথা অনুযায়ী অনেক সন্ন্যাসী এলে কোন উৎসব নষ্ট হয়? চলতি কথা অনুযায়ী অনেক সন্ন্যাসী এলে কোন উৎসব নষ্ট হয়? বলো কেকা। গাজন। একদম 2 পয়েন্টস। এখন বাংলায় কোন সাল চলছে? এখন বাংলায় কোন সাল চলছে? বলো শুক্লাদি। 1426 একদম।
2 পয়েন্টস। পকেটে টাকা পয়সা না থাকলে কোন জায়গার সঙ্গে তুলনা করা হয়? পকেটে টাকা পয়সা না থাকলে কোন জায়গার সাথে তুলনা করা হয়? বলো দেবলীনা। ঘরের মাঠ। একদম 2 পয়েন্টস। চলতি কথায় খুব পড়ুয়া মানুষকে বইয়ের কি বলা হয়? চলতি কথায় খুব পড়ুয়া মানুষকে বইয়ের কি বলা হয়? বলো দেবলীনা। বই পোকা। 2 পয়েন্টস। ওজনের কোন একক বিশেষ একটি জায়গাকেও বোঝায়? ওজনের কোন একক বিশেষ একটি জায়গাকেও বোঝায়? বলো দেবলীনা। গ্রাম। 2 পয়েন্টস। কোন মিষ্টির নাম মশলার নাম দিয়ে শুরু? কোন মিষ্টির নাম মশলার নাম দিয়ে শুরু? বলো লবঙ্গলতিকা। শিশুদের নামতা শেখার বইকে কোন নামে চিনি? শিশুদের নামতা শেখার বইকে কোন নামে চিনি? বলো কেকা। ধারাপাত। 2 পয়েন্টস। যিনি রান্না করেন তার সঙ্গে কোন মশলার সরাসরি সম্পর্ক আছে? যিনি রান্না করেন তার সঙ্গে কোন মশলার সরাসরি সম্পর্ক আছে? বলো কেকা। রাঁধুনি। একদম 2 পয়েন্টস। 8টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। দেখবো স্কোর। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, দেবলীনা কেকা। দুজনেই 6 পয়েন্টস, দুজনেই চল। দেবলীনার পছন্দ উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে ট্রলি ব্যাগ এবং সর্ষের তেল। কেকার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছেন শুক্লাদি, 2 পয়েন্টস। রেড কাউ ডেয়ারির তরফ থেকে রেড কাউ ডেয়ারি ঘি সঙ্গে এমার্জেন্সি লাইট শুক্লাদি। রেড কাউ ডেয়ারি টেস্টি অ্যান্ড হেলদি। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড উদ্ধৃতি বাজি। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। যোগ্য পাল 1, তলায় রয়েছে তয়াকার, কয়াকার, চয়াকার। একটি অক্ষর নিচ থেকে যোগ হবে ওপরে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো কেকা। তা বোঝাও। যোগ্যতা, পাতাল আর একতা। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। প্রথমে একটি ছবি, সেখানে দেখা শব্দ, তারপর একটা ক্লু। ক্লুটা কি আছে? সাফল্য তোমার যতই আসুক, কথায় বলে মাটিতে থাকুক। একটা শব্দ বেরোবে, লাস্টের ছবি থেকে একটা শব্দ, 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার কেকাকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো প্রথম ছবি থেকে একটা শব্দ, ক্লু থেকে একটা শব্দ, লাস্টের ছবি থেকে একটা শব্দ, 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। টাইম আপ। কেকা কি হতো? পরিপাটি। পরিপাটি। প্রথমে পরিচ্ছবি, তারপরে পাঠ, তারপরে টি, কথাতেই আছে।
মাটিতে পা থাকুক, যতই সাফল্য আসুক, লাস্টে টি। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সম্পর্কে যাকে আপনি মামা বলে পান, কবিতা গানে প্রশংসা, বিজ্ঞানে অভিযান। এবার বলো দেবলীনা। চাঁদ। বোঝাও। সম্পর্কে আপনি যাকে মামা বলেন, চাঁদ মামা। বাচ্চাদের আমরা গান গিয়ে শোনাই, কবিতা চাঁদ নিয়ে কবিতা আছে, গান আছে। প্রশংসা করতে গেলে আমরা প্রচুর বলি চাঁদের মতো দেখতে, যেমন আপনাকেই দেখতে। আর ফাইনালি বিজ্ঞানে অভিযান চাঁদে, এটা তো কেউ কারোরই অজানা নেই। 20 পয়েন্ট। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। ওপর নিচে ক্লু, শেষ ভাগে রাষ্ট্র পাও, বড়দের শুনে যাও। পাশাপাশি ক্লু, এই খেলায় অনেক পাই, হাসি মুখে বাড়ি যায়। এবার বলো। টাইম আপ, দেখে নাও। উপহার উপদেশ। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে 32 ইঞ্চেস এলইডি টিভি। 30 পয়েন্টসের আনসার শেষ প্রশ্ন, পারলে 30 পয়েন্ট। যদি বাজার প্রেস করে ভুল উত্তর দাও তাহলে মাইনাস হবে 20 পয়েন্ট। দ্বিতীয় সুযোগে খেললে +20, ভুল করলে -10। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। 4টে শব্দে উত্তর। দেবলীনা স্কোর 41, কেকার 56। সবাই খেলতে পারবে, দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা দুজন আছো। এবার বলো। টাইম আপ। এবার দ্বিতীয় সুযোগে খেলছি, দেখো একটা দুটো অক্ষর যোগ হচ্ছে, ধ হস্যই যোগ হয়েছে। এবার বলো। কণিকা। মেঘ না চাইতেই জল। 20 পয়েন্টস। সঙ্গে 32 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নে উত্তর দিল কণিকা। কণিকা স্কোর গিয়ে দাঁড়ালো 30। কিন্তু শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর আজকে সব থেকে বেশি ছিল সেই আজকের উইনার, আজকে দিদি নাম্বার 1 কেকা শাও উইথ 56 পয়েন্টস। কেকার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সিমকো গোল্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চমচম, চুপচাপ, চামচিকে, চুপি চুপি, চাপাচাপি। চাপচাপ, চিকি চিকি, চমচম, প্রথম দুটো শব্দ তো নিজের তৈরি করা শব্দ ছিল, সেটা আমার কাগজে লেখা ছিল না। চমচম, চুপচাপ, চামচিকে, চুপি চুপি, চাপাচাপি। চাপাচাপি, চুপি চুপি, চামচিকে, চুপচাপ, লাস্ট ছিল চমচম। ওকে, এটা তোমার কণিকা, এটা শুক্লা দি, এটা দেবলীনা। ট্রফি কেকার, দিদি নাম্বার 1 এর কাজ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1 এর স্যাশ। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টি গিফট হ্যাম্পার, মিষ্টি মানে বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। ভালো থাকুন সবাই, সবাইকে নমস্কার।